ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। তার টপিক শুরু করার আগে কিছু তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। তোমাদের জন্য একটা বড় ধরনের একটা সারপ্রাইজ আমি নিয়ে আসতেছি। মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান। হ্যাঁ, এই তোমার সে কি ফ্রি কোর্সটা তোমাদের জন্য লঞ্চ করব। তোমরা সুন্দরভাবে কি করবা, যখন আমি ক্লাস দেবো তখন সুন্দরভাবে তুমি কি কভার করে পাবা। আমরা আগে সিলেবাসটা শেষ করব, তারপর আমরা মেডিকেল প্রশ্ন ব্যাংক, অর্থাৎ যারা যারা ডাক্তার হইতে ইচ্ছুক এবং যারা যারা এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে চাচ্ছ, তারা সুন্দরভাবে এই তোমার হচ্ছে কি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদের ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি তোমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক অধ্যায় ভিত্তিক তোমার হচ্ছে কি সলিউশন করে দেওয়া হবে। তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে ভাইয়াপুরা, জলদি দেরি না করে তোমরা কি করবা, ক্লাসে একদম প্রবেশ করবা এবং সুন্দরভাবে ক্লাসটা করবা ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? তো আজকে আমরা একটা তোমার হচ্ছে কি মানে বায়োলজি ফার্স্ট পেপারের আরেকটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা তোমার মেইন পরীক্ষায় তোমার এমসিকিউ সিকিউ। তোমার সিকিউ যদি আমি দিক দিয়ে বিবেচনা করতে যাই, তাহলে এই সিকিউতে তোমার মিনিমাম কমপক্ষে তোমার একটা তোমার কি সিকিউ চলে আসতে পারে, এবং এমনও তোমার কি মানে তোমার বোর্ডে দেখা গেছে যে দুইটা বা তিনটাও চলে আসছিল। তো এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। এই অধ্যায়টার নাম হচ্ছে তোমার কি নবম অধ্যায়, সেটা হচ্ছে কি উদ্ভিদের শরীরতত্ত্ব। তো এই অধ্যায়টা অনেক একটা বড় একটা তোমার কি অধ্যায়, যেটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। আমরা সুন্দরভাবে তোমার কি গাজী আজমল স্যারের বইটা তোমার কি করবো, প্রেফার করবো, ঠিক আছে? অর্থাৎ গাজী আজমল স্যারের বইটা আমরা সুন্দরভাবে প্রেফার করবো তোমার কি মানে বায়োলজি সেকেন্ড পেপারের জন্য, এবং বায়োলজি ফার্স্ট পেপারের জন্য সুন্দরভাবে আমরা পড়ে নেবো হাসান স্যারের বইটা, ঠিক আছে? তো তোমাদের হাবিব ভাইয়া সুন্দরভাবে তোমাদের বইটা কভার করে দিবে। হ্যাঁ, তোমরা কি মানে তোমরা টাইম ওয়েস্ট না করে তোমরা সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, এবং বইয়ের সঙ্গে বই মিল রেখে আন্ডারলাইন করে নিবা। এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? তো আমরা কথা না বলে আমরা একদম ডিরেক্ট আমরা কি কোথায় চলে আসি, মেইন টপিকে চলে আসি। তো এই যে মেডিকেল কোশ্চেনের ব্যাংক যে আমি তোমাদের সলভ করে দেবো, ওখানে আগে বেসিকটা কভার করে দেবো, দেন সিলেবাসটাকে কভার করে দেবো, তারপর তোমার হচ্ছে কি মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য যখন উপযুক্ত হবা তখন ওই কোর্সটা লঞ্চ করব। তো তখন তোমরা সুন্দরভাবে করে নিতে পারবা, অতি শীঘ্র আমি করে দেবো। ধরো আজকে আমি পড়ালাম উদ্ভিদের শরীরতত্ত্ব পড়াইলাম, অধ্যায়টা শেষ করে দিলাম, ওটা তোমার এমসিকিউ সিকিউ বোর্ড কোশ্চেনের জন্য যতটুকু ইম্পর্টেন্ট সলভ করে দেবো, দেন ভার্সিটির জন্য যতটুকু ইম্পর্টেন্ট ওটা একটা স্টেপে শেষ করে দেবো। দেন যারা যারা তোমার হচ্ছে কি মানে ডাক্তার হইতে চাও এবং এমবিবিএস ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের জন্য ওই তোমার হচ্ছে কি স্টেপটা আমি ফলো করব। তো সুন্দরভাবে আমরা এই 3-4টা স্টেপের মধ্যে আমরা কি সুন্দরভাবে একাডেমিক টু অ্যাডমিশন আমরা সুন্দরভাবে কভার করে দেবো। তো তোমরা ভাইয়ের প্রতি বিশ্বাস রাখো, এবং যতটুকু আমি বলতেছি ততটুকু মনোযোগ সহকারে করো। আমাদের পার্সোনাল ব্যাচে যারা যারা আসছো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কথাগুলো শোনো, একদম তোমার আর কিচ্ছু লাগবে না, তোমার কভার আমি করে দেবো এবং কভার নির্দ্বিধায় হয়ে যাবে। তো আমরা কথা না বলে আমরা কি টপিকে চলে আসি। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একটা শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কি উদ্ভিদের শরীরতত্ত্ব। তো এই তত্ত্বের মধ্যে তোমার কি অনেকগুলো পার্ট দেওয়া আছে, অনেকগুলো তোমার কি টপিক দেওয়া আছে, যেটা তোমার মেইন পরীক্ষার জন্য ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। প্রথমে শব্দগুলো আমরা জেনে নিই। যে তোমার এই অধ্যায়ের মধ্যে শব্দগুলো হচ্ছে তোমার কি, প্রথমে আমরা পত্ররন্ধ্র সম্পর্কে জানবো, প্রশোধন সম্পর্কে জানবো, যে তোমার প্রশোধন কাকে বলে। উদ্ভিদ বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পীভূত আকারে বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রশোধন। তারপর সালোক সংশ্লেষণ সম্পর্কে জানবো। আমরা ক্লাস 9-10 আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা অনেকভাবে জানছি, ঠিক আছে না? কিন্তু এখানে তোমার ফুল একদম বিস্তৃতভাবে আমরা জানবো ভাইয়ের সঙ্গে, ঠিক আছে না? তারপর শ্বসন সম্পর্কে আলোচনা করবো। তো এই অধ্যায়ে তোমার এই 3টা পার্ট দেওয়া আছে, কিন্তু এই 3-4টা পার্ট হিউজ পরিমাণে তোমার কি অনেক অনেক লম্বা পার্ট। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা কি করবো, পড়ে নেবো, ঠিক আছে? তো আমরা কথা না বলে আমরা কি টপিকের মধ্যে আমরা এখন চলে যাব। আমরা তোমার কি আবুল হাসান স্যারের বইটা সুন্দরভাবে পড়ে নেবো, ঠিক আছে? অর্থাৎ এখানে বলছে যে তোমার কি মাধ্যমিক শ্রেণীতে তোমরা সালোক সংশ্লেষণ, শ্বসন, উদ্ভিদ এবং পানি সম্পর্ক, পানি এবং খনিজ লবণ পরিশোষণ, কোষ রসের আহরণ, প্রশোধন ইত্যাদি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়েছো। এই অধ্যায়ে উক্ত প্রক্রিয়াগুলো সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবে। প্রতিটি সজীব কি বলছে দেখো তো, এখানে প্রতিটি কি বলছে, প্রতিটি সজীব উদ্ভিদের দেহ অভ্যন্তরে বহুবিধ শারীরতাত্ত্বিক ক্রিয়া বিক্রিয়া তোমার কি মানে প্রতিনিয়ত চলতে থাকে। অবশ্যই আমাদের দেহ যেমন ক্রিয়া বিক্রিয়া ঘটতে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে তোমার কি এই ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে? অর্থাৎ তারপর বলছে কি একাধিক ক্রিয়া বিক্রিয়া মিলিতভাবে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে, যাকে বলা হয় ফিজিওলজিক্যাল তোমার প্রসেস বলা হয়। অবশ্যই এখানে তোমার কি যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে তোমার এক ধরনের প্রক্রিয়া আছে এবং বিক্রিয়া আছে, সেকে বলা হয় ফিজিওলজিক্যাল প্রসেস বলা হয়। উদ্ভিদ জীবনে গুরুত্বপূর্ণ কতিপয় শারীরতাত্ত্বিক প্রক্রিয়া হলো খনিজ লবণ পরিশোষণ, রস উত্তোলন, সালোকসংশ্লেষণ,
হ্যাঁ, তারপর প্রসাধন প্রভৃতি কয়েকটি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে কি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। এগুলো সম্পর্কে আমরা বেসিক্যালি কি আমরা আলোচনা করব। উদ্ভিদের যে বিজ্ঞান, এই পার্টটা ইম্পর্টেন্ট, তোমাকে দাগায় নিতে হবে যে উদ্ভিদের যে বিজ্ঞান, যে উদ্ভিদ বিজ্ঞানে যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং গবেষণা করা হয় তাকে বলা হয় উদ্ভিদের শরীরতত্ত্ব বলা হয়। তাহলে এটা তোমার সিকিউর জন্য বেসিক্যালি তোমার হচ্ছে কি সিকিউর জন্য তোমার একদম তোমার 5 স্টার ইম্পর্টেন্ট, তোমার মুখস্থ করতেই হবে, মাস্ট মুখস্থ করতে হবে। যে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে উদ্ভিদের শরীরতত্ত্ব কাকে বলে। উদ্ভিদ বিজ্ঞানে যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং গবেষণা করা হয় তাকে বলা হয় উদ্ভিদের শারীরতত্ত্ব বলা হয়। তাহলে কি বলা হয় তাকে ভাইয়া? পুরা উদ্ভিদের শরীরতত্ত্ব বলানো হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করে নেব, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে কি করব? মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসি তোমার চলে চলে আমরা কি করব? আমরা চলে আসি, ঠিক আছে না? টপিকের মধ্যে আমরা চলে আসি। এখান থেকে আমি এতটুকু তোমাদের দেখাই দিচ্ছি, তারপর পরে দেখা দিচ্ছি আগে তোমার এই পেজটা শেষ করি। তারপর তোমার এখানে বলছে স্টিফেন হেলস, কি স্টিফেন হেলস নামক তোমার ব্রিটিশ বিজ্ঞানী তোমার 1727 খ্রিস্টাব্দে বলেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হতে এটা অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ সকল শক্তি উৎস হচ্ছে সূর্য। এই সূর্য আছে বলেই আমরা বেঁচে আছি, ঠিক আছে না? এই কারণে উদ্ভিদের শরীরতত্ত্বের জনক বলা হয়। তাহলে উদ্ভিদ তত্ত্বের তোমার হচ্ছে শরীরতত্ত্বের জনক বলা হয় কাকে? স্টিফেন হেলকে বলা হয়। তাহলে এটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট চলে আসবে যে উদ্ভিদের শরীরতত্ত্বের জনক বলা হয় কাকে? বলে প্লান্ট ফিজিওলজি বলা হয় কাকে? বা ফাদার অফ দ্য প্লান্ট ফিজিওলজি বলা হয় কাকে? স্টিফেন সেলকে তোমার কি বলা হয়? বা প্লান্ট অফ ফিজিওলজি বলা হয়। কত সালে? 1727 খ্রিস্টাব্দে সালটা মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়লাম যে তোমার হচ্ছে কি মানে উদ্ভিদের শরীরতত্ত্ব কাকে বলে। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায়, দেখো উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় তোমার হচ্ছে কি মানে উদ্ভিদের বিভিন্ন শরীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং গবেষণা করা হয় তাকে বলা হয় উদ্ভিদের শরীরতত্ত্ব বলা হয়। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে, টনটা মুখস্থ করতে হবে। স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী 1727 খ্রিস্টাব্দে বলেছেন যে উদ্ভিদের কি বা উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং তোমার হচ্ছে সূর্যালোকেও থেকেও অংশগ্রহণ করতে পারে। এই কারণে উদ্ভিদের শরীরতত্ত্বের জনক বলা হয় কাকে? প্লান্ট ফিজিওলজি বলা হয় কাকে? ভাইয়া পুরা প্লান্ট ফিজিওলজি বলা হয় তোমার কি স্টিফেন হেলসকে বলা হয়। এখান থেকে এতটুকু বললে হয়ে যাবে। যেখানে তোমার কি ফিজি শব্দটি অর্থ তোমার কি নেচার এবং লজি শব্দ অর্থ জ্ঞান, এর থেকে উদ্ভূত হয়েছে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করলে দ্যাট উইল বি মোর দেন এনাফ, ঠিক আছে? তারপর আমরা নেক্সট আমরা পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সুন্দরভাবে কি খনিজ লবণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবা? নোট ডাউন করে নিবা এবং সুন্দরভাবে পড়ে নিবা। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিলে আমি এতটুকু ইনশিওর করতে পারি তুমি যদি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়তে পারো বা যদি তুমি ভাইয়ের কথাগুলো সুন্দরভাবে শোনো তাহলে তুমি নিজেই দেখবা যে তুমি যে কোনো এক্সামে একদম ফুটাই দিতে পারতেছো। কমন পড়বে না মানে 100% কমন পড়বে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নাও, ভাইয়াকে বিশ্বাস করতে হবে এবং পড়াশোনার প্রতি তোমার কি তোমার টাইম ওয়েস্ট না করে পড়াশোনার প্রতি অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে না? তুমি যে কোনো ভাইয়ের কাছে যাও, যে কোনো স্যারকে পড়ো, যে কোনো টিচারের কাছে তুমি পড়ো না কেন, টিচারকে বিশ্বাস করতে হবে এবং যথেষ্ট পরিমাণে সম্মান দিতে হবে এবং কি কথাগুলো শুনতে হবে। দিন শেষে তুমি যদি 1 2 3 জায়গায় তুমি ঘোরাঘুরি করো, একটা টিচারের কথা শোনো আর একটা টিচারের কথা যদি না শোনো, তাহলে দিন শেষে তোমার কিছুই লাভ হবে না, ঠিক আছে? তুমি যে কোনো একটা টিচারকে ফিক্সড করো তোমার লাইফে, যে কোনো একটা তোমার কি মানে টার্গেট ফিক্সড করো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি কি সফল হবা। তারপর আমরা চলে আসি, এগুলো কথা না বলে এগুলো কথা আমরা কি পরে বলবো, ঠিক আছে না? সময় করে পরে বলবো। তাহলে ওই পার্টগুলো যেগুলো আমি তোমার আগের পেজে বললাম ততটুকু বুঝতে হয়ে যাবে। এখন আমরা একটা তোমার কি গুরুত্বপূর্ণ একটা তোমার কি একটা পার্ট ধরবো, সেটা হচ্ছে কি খনিজ লবণ পরিশোধন পার্টটা। তো এই পার্টটা তোমার কি ওভারঅল তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য তোটা আসে না কিন্তু এমসিকিউর জন্য একদম তোমার কি ইম্পর্টেন্ট টপিক। তো কোনগুলা তোমার মেইন পরীক্ষা চলে আসতে পারে আমি সুন্দরভাবে তোমাদেরকে পড়াই দিচ্ছি, সমস্যা নেই। উদ্ভিদের দেহ অভ্যন্তরে বিভিন্ন শরীরতাত্ত্বিক প্রক্রিয়া সুসম্পূর্ণ করতে বিভিন্ন প্রকার খনিজ লবণ অংশগ্রহণ করে থাকে। অবশ্যই এখানে অংশগ্রহণ তো অবশ্যই মাস্ট বি করবে, ঠিক আছে না? তারপরে এখানে বলছে সাধারণত উদ্ভিদ অভ্যন্তরে এগুলো তৈরি হয় না, বাইরে থেকে বিশেষ করে মাটি থেকে খনিজ লবণ হ্যাঁ শোষণ করে নিতে হয়। অর্থাৎ তোমার স্বাস্থ্যপ্রদ এবং শারীরিক পরিপূর্ণতার জন্য এগুলো তোমার আবশ্যকীয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে উদ্ভিদের জন্য কার্বন, অর্থাৎ কি উদ্ভিদের জন্য কি কি হতে পারে? উদ্ভিদের জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে না? ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এই সালফারটা গন্ধক হতে পারে। তাহলে কি তোমার কোশ্চেন যদি আসতেই পারে যে সালফার কোন ধরনের পদার্থ? সালফার এক ধরনের কি গন্ধক পদার্থ হতে পারে। তাহলে এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর বলছে লৌহ, যাকে বলা হয় আয়রন, ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, মলিবডেনাম, বোরন, নিকেল এবং ক্লোরিন। এগুলো তোমার থেকে অত্যাবশ্যক তোমার খনিজ লবণ আমরা কি অর্থাৎ উদ্ভিদরা তোমার থেকে বাইরে থেকে শোষণ করে থাকে। অর্থাৎ 17টি উপাদান অত্যাবশ্যকীয় হতে পারে। তাহলে তোমার যদি এমসিকিউতে কখনো যদি আসে যে উদ্ভিদের লবণ পরিশোষণ উপাদান কয়টি,
কয়টি থাকতে পারে ভাইয়া পুরা বলতো দেখি? হ্যাঁ, এক্স্যাক্টলি 17টি থাকতে পারে। এর মধ্যে কার্বন, তো এর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া সব কয়টি উদ্ভিদ মাটি থেকে শোষণ করতে পারে। তাহলে কি এই 17টির মধ্যে আবার হাইড্রোজেন আবার কয়টি? 3টি। একটা তোমার হচ্ছে কি হাইড্রোজেন, কার্বন এবং কি তোমার হচ্ছে কি CHO অর্থাৎ অক্সিজেন, এই 3টি ছাড়া সবগুলোই মাটি থেকে শোষণ করা যায়। কিন্তু এই 3টি তোমার হচ্ছে কি মাটি থেকে শোষণ করা যায় না। তাহলে এই 3টা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। এভাবে মুখস্থ করতে পারো, যদি CHO দ্বারা মুখস্থ করতে পারো, C ফর কার্বন, H ফর হচ্ছে হাইড্রোজেন, O ফর হচ্ছে অক্সিজেন। তাহলে এই 3টা পার্ট তোমার সবসময় কি ট্রু ফলসের জন্য বা এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। যে যদি কোশ্চেন যদি চলে আসে যে যদি বলে যে তোমার হচ্ছে কি মানে তোমার অত্যাবশ্যক উপাদানগুলো মাটি থেকে শোষণ করা যায় ঠিকই, কিন্তু কোন 3টা মৌল মাটি থেকে শোষণ করা যায় না, অর্থাৎ তোমার হচ্ছে কি তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তোমার হচ্ছে কি মাটি থেকে শোষণ করা যায় না। তাহলে এই পার্টটা আমরা কি করব? এই পার্টটা আমরা মুখস্থ করে নেব। তারপর চলে আসো, এখানে কি বলছে, অর্থাৎ লবণ পরিশোষণ অঙ্গ কতগুলো দেওয়া আছে, অর্থাৎ কি উদ্ভিদ নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে লবণ পরিশোষণ করতে পারে। স্থলজ উদ্ভিদের মূলে অগ্রভাগের কোষ বিভাজনের অঞ্চলে নবগঠিত কোষগুলো লবণ পরিশোষণে একটি অধিক কার্যক্রম মূলরম দিয়ে কিছু লবণ পরিশোষিত হয়ে থাকে। ধারণা করা হয় যে নিমজ্জিত জলজ উদ্ভিদ সব অঙ্গই লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা পালন করে। এখান থেকে জাস্ট কিছু পড়বো না, এই পয়েন্টটা জাস্ট তোমার রিডিং দিলে হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, কোনো বা কি অবস্থায় লবণ পরিশোষণ হয়, অর্থাৎ তোমার এখানে বলছে উদ্ভিদ কখনো কঠিন অবস্থায় কোনো পদার্থ শোষণ করতে পারে না, অবশ্যই কঠিন অবস্থায় পরিশোষণ করতে পারে না, এবং এর বৈশিষ্ট্য প্রাণী হতে উদ্ভিদ সম্পূর্ণ পৃথক। ঠিক আছে না? মাটি উদ্ভিদ লবণ সরবরাহের একমাত্র উৎস। তাহলে কি তোমার কি মাটি লবণ সরবরাহের একমাত্র উৎস কি মাটি হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি এই পার্টটা আমরা কি করবো? স্টার চিহ্ন দিব। খনিজ লবণগুলো মাটিস্থ পানি তোমার দ্রবীভূত হয় ধনাত্মক বা ক্যাটায়ন, অর্থাৎ ধনাত্মক কেবল হয় পজিটিভ, ঋণাত্মক কেবল হয় নেগেটিভ, ধনাত্মক কেবল হয় তোমার ক্যাটায়ন এবং ঋণাত্মক কেবল হয় অ্যানায়ন। তাহলে এগুলো আমরা কেমিস্ট্রি ভাষায় আমরা পড়ছিলাম। লবণগুলো উদ্ভিদ আয়ন হিসেবে পরিশোষণ করতে পারে। তাহলে তোমার এমসিকিউতে, তোমার বোর্ড কোশ্চেন এমসিকিউতে এই কোশ্চেনটাই চলে আসছিল যে লবণ কি হিসাবে তোমার থেকে পরিশোষণ হয়, লবণ এক ধরনের কি আয়ন হিসাবে শোষণ হতে পারে। তাহলে এই পার্টটা তোমার এমনিতে তোমার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, তো ভালো কথা, এমনিতে তোমার হচ্ছে কি ভালো করে পড়তে হবে যে লবণ কি হিসেবে শোষণ হয়, আয়ন হিসেবে শোষণ হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তোমার কি থাকতে পারে, দেখো আমি তোমার সুন্দরভাবে এখানেই পড়ে দিচ্ছি, কোন এই যে পেজে পড়ে দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড আমরা পড়লাম না যে সোডিয়াম ক্লোরাইড তোমার কি থাকতে পারে, সোডিয়ামে তোমার কি মানে প্লাস আয়ন থাকতে পারে এবং ক্লোরিয়াম মাইনাস আয়ন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার কি এটা 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 হচ্ছে তোমার কি এইটা হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে না? এটা হচ্ছে পজিটিভ আর এটা তোমার চার্জ হচ্ছে কি নেগেটিভ বলা হয়, ঠিক আছে না? তো এখানে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত আছে, তাই এটা তোমার ক্যাটায়ন অ্যানায়ন বিদ্যমান থাকতে পারে। এখান থেকেই বলছে যে আয়ন হিসেবে শোষণ করতে পারে। মাটিতে দ্রবীভূত হলে ক্যাটায়ন, এই যে বললাম তোমাদের অ্যানায়ন তোমার হিসেবে শোষিত হয়, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন আয়ন হিসেবে মূল কর্তৃক শোষিত হয়, অর্থাৎ আয়ন দুটি সমানভাবে অথবা অসমানভাবে শোষিত হতে পারে। বিভিন্ন আয়ন শোষণের হার বিভিন্ন প্রকার হতে পারে, যেমন পটাশিয়াম আয়ন এবং তোমার কি নাইট্রোজেন অক্সাইড NO3 ইনভার্স থেকে কি আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়। তাহলে এটা দেখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21 থেকে 22 আসছিল, 10 থেকে তোমার 11 সালে আসছিল, তো এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর তোমার কি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 থেকে 2021 সালে আসছিল, তো এগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে বলছে তোমার কি NO3 ইনভার্স হতে পারে তোমার কি, অর্থাৎ কি তোমার এখানে চলে আসতে পারে যে তোমার আয়ন হিসেবে শোষণ হয়, সেটা তোমার কি সবচেয়ে দ্রুত আয়ন হিসেবে শোষণ হয়। তো কোন দুইটা পদার্থ, কোন দুইটা মৌল হতে পারে, একটা তোমার কি পটাশিয়াম আয়ন, একটা তোমার কি তাহলে কি NO3, তাহলে কি সোডিয়াম নাইট্রেট অক্সাইড হতে পারে। তাহলে এই তিনটা টনটনা মুখস্থ করবা, ঠিক আছে? তারপর চলে আসো যে তোমার কি তোমার ক্যালসিয়াম এবং তোমার কি SO4 ইনভার্স 2, এই তোমার এইটা আয়ন মন্থর হিসেবে শোষিত হতে পারে বা ধীরগতি হিসেবে শোষিত হতে পারে। তাহলে এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। তুমি তোমার নাম মুখস্থ, তুমি তোমার নাম ভুলে যাও, তোমার বাবার নাম ভুলে যাও, তোমার মার নাম ভুলে যাও, দাদা দাদি 14 গোষ্ঠীর নাম ভুলে যাও, ইট ডাজেন্ট ম্যাটার, বাট এটা তোমার পড়ালেখার ক্ষেত্রে, তোমার বিশেষ করে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। এগুলো টপিক বারবার রিপিট আসে এবং মেইন পরীক্ষার জন্য তো একদমই 100% ইম্পর্টেন্ট, তোমাকে পড়তে হবে। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে তোমার কি সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় কোন আয়নগুলো, সবচেয়ে মন্থর গতিতে শোষণ হতে পারে কোন আয়নগুলো। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে? আর সাধারণত ক্যাটায়ন হিসেবে কাজ করে কোনটা, যেগুলো প্লাস সেগুলো হচ্ছে ক্যাটায়ন, আর যেগুলো তোমার কি মানে তোমার মাইনাস থাকতে পারে সেগুলো হচ্ছে আয়ন হিসেবে শোষণ করতে পারে। এগুলো যদি পারো তাহলে এগুলো রিং দিবা আর ওই পার্টটা মুখস্থ করবা, ঠিক আছে? তারপর এখানে বলছে লবণ পরিশোষণ কি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং পরিপূর্ণ স্বাভাবিক বিকাশের জন্য মাটি থেকে আয়ন হিসেবে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া, লবণ পরিশোষণ প্রক্রিয়া। তাহলে আমরা ওইখানেই পড়ে আসলাম যে তোমার কি এই যে তোমার অত্যাবশ্যক
অত্যাবশ্যক উপাদানগুলো যে তোমার হচ্ছে কি মাটি থেকে উদ্ভিদ শোষণ করে সেটা কি হিসেবে শোষণ করতে পারে, আয়ন হিসেবে শোষণ করতে পারে। দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে কি 2011 থেকে 2012 সালে আসছিল। তো এটা এমনিতেই ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না, যাই পড়াচ্ছি না কেন তাই এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা সুন্দরভাবে কি করব, আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আরেকবার রিভিশন দিব, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। এখান থেকে এতটুকু পড়বা যে তোমার হচ্ছে কি তোমার খনিজ লবণ পরিশোধন অত্যাবশ্যক উপাদান হচ্ছে তোমাদের 17টা, ঠিক আছে না। সেখান ক্ষেত্রে তোমার হচ্ছে কি তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তোমার হচ্ছে কি পানি ছাড়া অর্থাৎ তোমার হচ্ছে মাটি থেকেও তোমার শোষণ করা হয় না। তারপর এখানে বলছে তোমার হচ্ছে কি অর্থাৎ কি মাটি, তোমার মাটি খনিজ লবণের প্রধান উৎস, এবং তোমার সেখানে কাটায়ন থাকতে পারে এবং অ্যানায়ন থাকতে পারে, এবং লবণগুলো তোমার কি হিসেবে শোষিত হতে পারে, লবণগুলো আয়ন হিসেবে শোষিত হতে পারে। যেখানে সোডিয়াম ক্লোরাইডে তোমার হচ্ছে কি প্রথমে আছে ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে। সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হতে পারে তোমার কোনটা, দেখো দেখি, দেখো তোমার হচ্ছে কি সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হতে পারে তোমার এই আয়নগুলো মুখস্থ করতে পারে, পটাশিয়াম হতে পারে এবং NO3 হতে পারে, ঠিক আছে না, NO3 ইনভার্স হতে পারে। তারপর তোমার হচ্ছে কি আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, এবং তোমার এবং ক্যালসিয়াম এবং SO4 ইনভার্স টু আয়ন সবচেয়ে মন্থরগুলিতে শোষিত হতে পারে। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা কি একদম মুখস্থ করবো, ঠিক আছে। তারপর নেক্সট টপিকে চলে আসি যে লবণ পরিশোধন তোমার কি হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে শোষিত হতে পারে। তাহলে এটা আমরা পড়ে আসলাম, ঠিক আছে না, একে লবণ পরিশোধন প্রক্রিয়া বলা হয়। তারপরে এখানে আমরা কি, তারপরে আমরা নেক্সট পার্টে আমরা সুন্দরভাবে ধরে পড়ে নেবো ভাইয়ের সঙ্গে, ঠিক আছে না। অর্থাৎ এখানে বলছে যে তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি স্পেস্টেইন বলেন যে নিম্নলিখিত দুটি কারণে একটি মৌলকে অত্যাবশ্যকীয় মৌল বলা যায়। এই মৌলটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পূর্ণ করতে পারবে না। অত্যাবশ্যক মানে কি, তোমার জীবনের সঙ্গে তোমার হচ্ছে কি সম্পর্কযুক্ত, যেটা চলতে পারবে না, যেটা ছাড়া তুমি চলতেই পারবে না। তো 2 নম্বর হচ্ছে মৌলটি ছাড়া উদ্ভিদের গঠন এবং মেটাবলিজম ও প্রয়োজনীয় অংশ, মেটাবলিজম মানে তোমার হচ্ছে কি উপাদান, ঠিক আছে না। ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে কি ক্লোরোফিল অণু গঠনের জন্য যায়, এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না, একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট দিলাম তোমার, হিউজ পরিমাণে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা পরে নেব, দাগাই নেব যে আর ক্লোরোফিল তোমার হচ্ছে কি ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য যায়, অর্থাৎ ফটোসিনথেসিসের বাংলা নামটা হচ্ছে কি সালোক সংশ্লেষণের জন্য দায়ী। ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফুল ঝরে পড়ে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে কি 21 থেকে 22 সালে আসতো। তাই দেখো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, পুরা যাই পড়াচ্ছি তাই হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে যদি কোশ্চেন যদি এখান থেকে এভাবে আসবে যে তোমার হচ্ছে কি ক্লোরোফিল গঠনের জন্য কোন অণুগুলো দায়ী, ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী আছে ম্যাগনেসিয়াম, এবং ক্লোরোফিল তোমার হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে বেশি ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি বুঝতে পারবে যে ফসফরাস উদ্ভিদের ফুল তোমার হচ্ছে কি উদ্ভিদের পাতা এবং ফুল ফল ঝরে পড়তে তোমার হচ্ছে কি করতে পারে, সাহায্য করে থাকে। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে, ঠিক আছে না। তারপর নেক্সট পয়েন্টে চলে যায়, এখানে বলছে যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে তাদেরকে বলা হয় ম্যাক্রো মৌল বলা হয়। তাহলে যে মৌলগুলো তোমার হচ্ছে কি অধিক পরিমাণে লাগে তাকে বলা হয় ম্যাক্রো মৌল। ম্যাক্রো মৌল উপাদান সংখ্যা হচ্ছে 1 থেকে 9টি থাকতে পারে। তাহলে কি এখান থেকে তোমার এতটুকু মুক্ত করতে হবে, সিকিউর জন্য তোমার মুখস্থ করতে হবে যে ম্যাক্রো মৌল কাকে বলা, অর্থাৎ যে মৌলগুলো বেশি পরিমাণে লাগে সেগুলো বলা হয় ম্যাক্রো। এর সংখ্যা হচ্ছে 1 থেকে 9টি। এখানে বলছে যে মৌলগুলো অপেক্ষাকৃত কম পরিমাণে লাগে তাদেরকে বলা হয় মাইক্রো বলা হয়। তাহলে ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। যে মৌলগুলো তোমার উদ্ভিদের তোমার কি জীবন এবং গঠন বৃদ্ধির জন্য যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে তাদেরকে বলা হয় ম্যাক্রো মৌল বলা হয়। এর সংখ্যা হচ্ছে 1 থেকে 4টি, এবং মাইক্রো মৌল যেগুলো কম পরিমাণে লাগে সেগুলো হচ্ছে তোমার কি মাইক্রো মৌল বলা হয়। এর সংখ্যা হচ্ছে তোমার কি 10 থেকে 17টি হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু বলে নেব এবং মুক্ত করে নেব এবং দেখাই নেব যে মৌলগুলো কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন তাদেরকে বলা হয় উপকারী মৌল বলা হয়। সেগুলো উপকারী মূল্য অবশ্যই তোমাকে মুক্ত করতে হবে, মাস্ট। সিলিকন ঘাসের জন্য ব্যবহার করা হয়, সোডিয়াম তোমাকে সি উদ্ভিদের জন্য ব্যবহার করা হয়, কোবাল্ট তোমাকে নাইট্রোজেন ফিক্সিং তোমাকে কি লিগুমের জন্য ব্যবহার করা হয়, মুখস্থ করতে হবে, অবশ্যই তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে না। আয়োডিন ব্যবহার করা হয় সামুদ্রিক শৈবালের জন্য। সিলিকন ঘাস উদ্ভিদের ম্যাক্রোমৌল পরিমাণ তোমার কি 30 পর্যন্ত হতে পারে, কাজে ম্যাক্রোমৌল তোমার হচ্ছে 10টি এবং মাইক্রোমৌল হচ্ছে তোমার কি 8টি। যেখানে তোমার কি 10টি এবং 8টি মোট তোমার 18টি দাঁড়ায়, কিন্তু এখানে 18টি হবে না, এখানে মোট 17টি হবে, অর্থাৎ তোমার হাইড্রোজেন একটা কমন অবস্থায় থাকে, ঠিক আছে না। তো এখান থেকে 17টি, তাহলে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করব। যে কতটুকু মুখস্থ করবো ভাইয়া, পুরা এখান থেকে এতটুকু মুখস্থ করব যে মৌলগুলো অধিক পরিমাণে দরকার হয় তাদেরকে বলা হয় ম্যাক্রোমৌল। এর সংখ্যা হচ্ছে 1 থেকে তোমার 9টি, এবং তোমার যে মৌলগুলো তোমার বেশি পরিমাণে না, সরি উল্টা বললাম, যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে তাদেরকে বলা হয় ম্যাক্রোমৌল, আর যে মৌলগুলো তোমার কি কম পরিমাণে লাগে তাদেরকে বলা হয় মাইক্রোমৌল বলা হয়। তাদেরকে কি বলা হয় থাকে, মাইক্রোমৌল বলানো হয়ে থাকে। তাহলে আমরা সুন্দরভাবে এতটুকু আমরা কি করব, আন্ডারলাইন করে নেব, ঠিক আছে না। তারপর এখানে বলছে যে মৌলগুলো তোমার উদ্ভিদের বিশেষ প্রয়োজন হয় তাদের উপকারী মৌল বলা হয়, যেমন তোমার কি সিলিকন ঘাসের জন্য, তারপর কি সোডিয়াম তোমার কি মানে সি4 উদ্ভিদের জন্য, কোবাল্ট নাইট্রোজেন ফিকুলিকের জন্য, আয়োডিন ব্যবহার করা হয় সামুদ্রিক
অত্যাধিক লবণের জন্য এবং তোমার কি তোমার ঘাস সিলিকের জন্য পরিমাণ 30% হতে পারে এবং তোমার যেখানে তোমার কি ম্যাক্রোমোলের সংখ্যা হচ্ছে 10টি, মাইক্রোমোলের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে সুন্দরভাবে পড়লেই হয়ে যাবে। তো এখান থেকে সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে না। ওভারঅল এই পার্টটা অবশ্যই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, যে কোনো প্রতিযোগিতামূলক এক্সামের জন্য এবং তোমার মেইন এক্সামের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটা গাইড খুলে দেখতে পারো যে প্রিভিয়াস তোমার বোর্ড কোশ্চেনগুলো এখান থেকেই বেসিক্যালি তোমার কি এসেছে। তাহলে আমার একটাই কথা তোমাদের থাকবে, তোমাদের প্রতি, যে এই পার্টটা সুন্দরভাবে আমরা কি দেবো, এই পার্টটা সুন্দরভাবে তোমরা কি দিবা, রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে না। এই পার্টটা আমরা কি দেবো, সুন্দরভাবে এখান থেকে রিভিশন আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা রিভিশন দিয়ে দেবো, এটা তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটা কি টপিক, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মুছতে করলে তোমার হয়ে যাবে। তারপর নিচে তোমার একটা ছক দেওয়া আছে, কি ছক দেওয়া আছে, এখান থেকে তোমার ধাতু অধাতু এটা পড়ার দরকার নাই, গ্রহণীয় রূপ পড়বা না এবং তোমার ওজনের সংক্ষিপ্ত রূপ পড়বা না, জাস্ট এখান থেকে পড়বা যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে হাইড্রো এইচ, কার্বনের সংখ্যা হচ্ছে সি, অক্সিজেনের সংখ্যা হচ্ছে ও এবং নাইট্রোজেনের সংখ্যা হচ্ছে এন। এগুলো কোন ধরনের মৌল হতে পারে, এগুলো ম্যাক্রোমৌল হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। তারপর নেক্সট পেজে কি বলছে, তোমার ম্যাক্রোমৌলগুলো কোনগুলো, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমরা পড়বো না, ঠিক আছে না, এগুলো আসে না, এগুলো পড়েও মাথা নষ্ট করার দরকার নেই। ক্যালসিয়ামকে সি দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেসিয়ামকে এমজি দ্বারা প্রকাশ করা হয়, ফসফরাসকে তোমার কি পি দ্বারা প্রকাশ করা হয় এবং তোমার সালফার এক ধরনের গন্ধযতীয় পদার্থ, ঠিক আছে না, একে এস দ্বারা প্রকাশ করা হয়। ধাতু না অধাতু তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। তাহলে ম্যাক্রোমৌল আমরা সম্পর্কে জানলাম, ম্যাক্রোমৌল হচ্ছে 9টা, একটা হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, তোমার হচ্ছে কি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। তাহলে এখান থেকে জাস্ট হেডলাইনগুলো মুখস্থ করে নিবা। কি করবা, হেডলাইনগুলো মুখস্থ করে নিবা, সেটা তোমার কি এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং সেটা তোমার কি ট্রু ফলসের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা পড়ে নিব। তারপর আমরা চলে আসি, আমরা মেইন টপিকে চলে আসি। মেইন টপিক কি বলছে, আমরা ম্যাক্রো বললাম এবং মাইক্রোর মৌলগুলো পড়বো, যে এটা তোমার ধাতুটা লাগবে না, তোমার সে গ্রহণীয় রূপ লাগবে না এবং সূক্ষ্মত্ব লাগবেই না। ক্লোরিনকে তোমার সে সিএল দ্বারা প্রকাশ করা হয়, তারপর ব্রোনকে তোমার সে বি দ্বারা প্রকাশ করা হয়, আয়রন হচ্ছে তোমার সে এফি, ম্যাঙ্গানিজ হচ্ছে এমএন, তোমার সে কি জিঙ্ক বা দস্তা বলা হয় কাকে, জিএনকে বলা হয়, কপার বা তামা বলা হয়, সিইউকে বলা হয়। এটা দেখো এভাবে তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা 17 থেকে 18 সালে চলে আসছিল যে নিচের কোনটি ম্যাক্রোমৌল হতে পারে, নিচের কোনটি ম্যাক্রোমৌল নয়, এখান থেকে এভাবে চলে আসছিল। নিকেল হতে পারে, একে নিয়ে তা প্রকাশ করা হয় এবং মলিবডেনাম তোমার কি দ্বারা প্রকাশ করা হতে পারে। তাহলে এগুলো, এই হেডলাইনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, আমি দাগাই দিচ্ছি সুন্দরভাবে, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, দাগাই নিবা। যে পটাশিয়াম হতে পারে, ঠিক আছে না, তারপর তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। তারপর এখানে বলছে তোমার কি নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, এগুলো সব হচ্ছে কি ম্যাক্রোমৌলের উদাহরণ হতে পারবে, ঠিক আছে না। তারপর আমরা চলে আসলাম যে তোমার মাইক্রোমৌল কোন কোনগুলো হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়রন, তোমার ম্যাঙ্গানিজ, জিঙ্ক, তোমার কি তোমার কপার, নিকেল এবং মলিবডেনাম হতে পারে। তাহলে এগুলো কি করবা, সুন্দরভাবে এগুলা দাগায় নিলে তোমার কি হয়ে যাবে। তো এই পার্টটা আমরা কি করবো, সুন্দরভাবে আমরা দাগায় নেব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবো, দাগায় নেব, দাগায় নিলে তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিকে তোমার নেক্সট টপিকে আমরা কি করবো, এখন আমরা সুন্দরভাবে কি করব, গমন করব, ঠিক আছে। নেক্সট টপিক এখানে কি বলছে দেখো তো, এখানে উদ্ভিদের খনিজ লবণ প্রাপ্যতার কতগুলো মতবাদ দেওয়া আছে, অর্থাৎ এভিলিবিলিটি অফ মিনারেল সল্ট ইন দ্য সয়েল। বলছে যে মাটিস্থ দ্রবণে উদ্ভিদ খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং ক্যাটায়নের কিছু পরিমাণ কলয়েডাল দানার গায়ে লেগে থাকতে পারে। মনে করা হয় কলয়েডাল দানা গায়ে লাগানো আয়নসমূহ আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়া উদ্ভিদের জন্য তোমার কি উদ্ভিদের জন্য সহজলভ্য। আয়ন এক্সচেঞ্জের জন্য দুটি মতবাদ প্রচলিত হয়েছে। তাহলে আয়ন এক্সচেঞ্জের জন্য কতটি মতবাদ প্রচলিত আছে, দুটি মতবাদ প্রচলিত হয়েছে। একটা তোমার কি কার্বন ডাই অক্সাইডে তোমার কি এক্সচেঞ্জের মতবাদ, হেডলাইনটা মুখস্থ করবে, হেডলাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না, হেডলাইনটা আসলে তোমার কি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর এখানে কি বলছে, তারপর 2 নম্বর পয়েন্টটা বলছে তোমার কি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তাহলে এটাও ইম্পর্টেন্ট, হেডলাইনগুলো তো জাস্ট সুন্দরভাবে আমরা কভার করে নেব, ঠিক আছে না। তারপর তোমার চলে আসি যে এটা অল্প একটু পড়তে হবে, এই যে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ থেকে প্রথমবার যে পড়ে নিবা, তারপর দ্বিতীয়বার অল্প একটু পড়বা, তৃতীয়বার না পড়লেও হয়ে যাবে। এই মতবাদ অনুযায়ী উদ্ভিদের তোমার কি শ্বসন প্রক্রিয়া, যে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় তা মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করা থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাসিড। কার্বনিক অ্যাসিড পরে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং কি বাইকার্বনেট আয়ন পরিণত হয়। কলয়েডাল দানার গায়ে লাগানো তোমার সেই ক্যাটায়ন
এবং হাইড্রোজেনের তোমার হচ্ছে কি পরিবর্তিত হয়, অন্যদিকে হাইড্রোজেন কার্বনেট আয়নের জন্য অ্যানায়নের সাথে বিনিময় ঘটে। এর ফলে মূলের শোষণ অঙ্কের কাছে উভয় প্রকার সহজ তোমার হচ্ছে কি আয়ন সহজলভ্য হয়। তাহলে এখান থেকে কিছু বলবো না ভাই, এখান থেকে জাস্ট মনে রাখবা যে তোমার হচ্ছে কি তোমার আয়ন এক্সচেঞ্জের জন্য দুটি মতবাদ প্রচলিত আছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মতবাদ, একটা হচ্ছে তোমার হচ্ছে কন্ট্যাক্ট আয়ন এক্সচেঞ্জ মতবাদ। এখান থেকে মনে রাখলে দ্যাট উইল বি মোর দেন এনাফ, এখান থেকে কিছু পড়ার দরকার নেই। তারপর হচ্ছে কি কন্ট্যাক্ট আয়ন এক্সচেঞ্জ মতবাদ আমরা পড়বো, এমনিতে রিডিং দিয়ে দিই যে এই মতবাদ অনুযায়ী কলয়েডাল দানার গায়ে লাগানো আয়ন স্থির অবস্থায় থাকে না এবং আয়নসমূহ কলয়েডাল দানার গায়ে স্বল্প জায়গায় কম্পিত হয়ে থাকে। মূলের গায়ে আয়নসমূহ একইভাবে কম্পিত হতে থাকে। এভাবে দুই অবস্থানে আয়নসমূহ কম্পনের স্থান যদি শান্ত অবস্থায় চলে আসে, অর্থাৎ যুগোপযোগ ঘটে, তবে ক্যাটায়ন এক্সচেঞ্জ তথা ক্যাটায়নের সঙ্গে অন্য ক্যাটায়ন বিনিময় সংঘটিত হয়। অর্থাৎ এভাবে মূলের জন্য সহজলভ্য হয়। কিচ্ছু পড়বো না, আজকেই পড়াই দিলাম, আজকেই শেষ পড়া, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, কিচ্ছু পড়বো না ভাইয়া পুরা। তোমাদের সময় অল্প, এখান থেকে জাস্ট খালি এতটুকু তোমার রিডিং লিখে দাও, যদি সময় যদি তাও যদি তোমার লাইফে পাও পড়াশোনার ক্ষেত্রে, তখন কাজে লাগাবা। আর সময় যদি না থাকে তাহলে এটা পড়ার দরকার নেই। এখান থেকে আমরা এতটুকুই পড়লাম, যতটুকুই পড়লাম ততটুকু আমরা সুন্দরভাবে কী করবো, মুখস্থ করে নেব। তারপর চলে আসি উদ্ভিদের খনিজ লবণ লবণ পরিশোষণ প্রক্রিয়া। আমরা শোষণ পড়ছিলাম, এখন কি পরিশোষণ সম্পর্কে আলোচনা করব। যে উদ্ভিদ তার প্রয়োজনীয় তোমার হচ্ছে খনিজ লবণ, যেমন তোমার কি নাইট্রোজেন, তোমার হচ্ছে কি ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মোলিবডেনাম, ক্লোরিন এবং নিকেল প্রভৃতি মাটি থেকে আয়ন হিসাবে তোমার হচ্ছে কি আকারে শোষণ করা হয়। কি হিসেবে শোষণ করা হয়? আয়ন আকারে শোষণ করা হয়। এবং কোন তিনটা মৌলকে শোষণ করা যায় না? একটা কার্বন, একটা হাইড্রোজেন, অক্সিজেন মৌলকে তিন মানকে শোষণ করা যায় না। এটা অল্পটা কি করবা, তোমার হচ্ছে কি কিপ ইন মাইন্ড, অর্থাৎ কি কিপ ইন মাইন্ড, তাহলে কি অর্থাৎ মনের ভেতর তোমার হচ্ছে কি প্রবেশ করে রাখবা, ঠিক আছে না? তারপর এখানে বলছে লবণগুলো মাটিস্থ পানি দ্রবীভূত হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে তোমার হচ্ছে কি অবস্থান করে, যেমন সোডিয়াম ক্লোরাইড তো পড়ে আসলাম, এগুলো তো পড়লাই। এখান থেকে তোমার হচ্ছে কি রিডিং দিলেই হয়ে যাবে, আমার ইম্পর্টেন্ট না। এখানে বলছে লবণ পরিশোধন একটি জটিল প্রক্রিয়া এবং অদ্যাবধি লবণ পরিশোষণ সম্বন্ধে কোনো একটি নির্দিষ্ট প্রক্রিয়া হচ্ছে কি সার্বজনীন স্বীকৃত হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পানিতে দ্রবীভূত লবণের ঘনত্ব মূলদ্বয় কোষরসের ঘনত্ব অপেক্ষা অনেক কম। তবু উদ্ভিদের ঘনত্বের আনতি এর বিরুদ্ধে লবণ শোষণ করে থাকে, যদিও এক্ষেত্রে সাধারণত ব্যাপন প্রক্রিয়া কোষ হতে লবণ বের করা হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। যেহেতু ব্যাপন চলে আসে, সেহেতু ভাইয়া অল্প একটু বকবক করুক। যে তোমার কি কোনো একটা পদার্থ নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে তোমার ক্ষেত্রে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে তোমার কি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন, যার ইংলিশটা হচ্ছে ডিফিউশন, ঠিক আছে না? বেসিক্যালি বায়োলজির প্রথম দ্বিতীয় ক্ষেত্রে তোমার ব্যাপন প্রক্রিয়াটা বেশি কাজে লাগানো হয়। তারপর চলে আসি যে তোমার কি এই প্রক্রিয়া কোষ হতে লবণ বের হয়ে যাওয়ার কথা। যাই হোক, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে তোমার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা তোমার কি সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, যাকে বলা হয় তোমার কি একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। তাহলে এই টপিকগুলো তোমার কি এমসিকিউর জন্য আবার ইম্পর্টেন্ট, তোমাকে জানিয়ে নিতে হবে যে তোমার হচ্ছে কি তোমার লবণ পরিশোষণ প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। লবণ পরিশোষণ প্রক্রিয়া তোমার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, একটা হচ্ছে কি নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। তাহলে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া তোমার হচ্ছে কি সিকিউর জন্য তোমার হচ্ছে কি ক এবং ক্ষয়ের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। পড়ে নেবো আমরা ভাইয়ের সঙ্গে যে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়াকে বলা হয় অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন বলা হয়। আমরা পড়ে নিই কতটুকু ইম্পর্টেন্ট। মাটিস্থ দ্রবণের কোনো আয়নের ঘনত্বের মূলের শোষণ তোমার অঞ্চলে কোষরসের সেই আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলে সে যার মাটির দ্রবণ হতে ওই আয়ন কোষ অভ্যন্তরে প্রবেশ করছে, অর্থাৎ ঘনত্বের আনতি বিপরীতে শোষণ ঘটে বলে বিবেকীয় শক্তি প্রয়োজন তোমার কি পড়ে, অর্থাৎ বিবেকীয় কার্যকাবলী কারণে শোষণ হার বৃদ্ধি পায়। এ কারণে এ জাতীয় পরিশোষণকে সক্রিয় পরিশোষণ বলে। অধিকাংশ খনিজ লবণ সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে মূল কর্তৃক শোষিত হয়। সক্রিয় শোষণের বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, যেমন কি সাইটোক্রোম পাম্প মতবাদ, ঠিক আছে না? তারপর তোমার কি প্রোটন অ্যানায়ন কোট্রান্সফার মতবাদ, তারপর হচ্ছে লিথিয়ম বাহক মতবাদ। তাই এই তিনটা সুন্দরভাবে কি করবো আমরা মুখস্থ করে নেবো। যে তোমার এখানে বলছে লিথিয়ম আয়ন মতবাদ, তারপর হচ্ছে প্রোটন অ্যানায়ন কোট্রান্সফার মতবাদ, তারপর হচ্ছে কি সাইটোক্রোম পাম্প মতবাদ হতে পারে বলতে বোঝানো হয় থাকে। এতটুকু পড়লে হয়ে যাবে যে প্রত্যেক মতবাদ আয়ন বাহক ধারণা প্রতিষ্ঠিত, প্রত্যেক মতবাদেই তোমার কি এসবের উপর ডিপেন্ড করে। সক্রিয় প্রশোষণের ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে প্রশোষণ হয়। তাহলে কি তোমার সক্রিয় প্রশোষণে কি তোমার কি ক্যাটায়নে একই সাথে সম্পূর্ণ হতে পারে, অ্যানায়ন একই সাথে সম্পূর্ণ হতে পারে। তারপর আমরা নেক্সট আমরা কি তোমার কথায় চলে যাব। এখান থেকে এতটুকু বুঝতে করবা যে তোমার কি মানে সক্রিয় শোষণের বিভিন্ন মতবাদগুলো হলো তোমার কি সাইটোক্রোম পাম্প মতবাদ, তারপর তোমার প্রোটন অ্যানায়ন কোট্রান্সফার মতবাদ এবং লিথিয়ম বাহক মতবাদ হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু রানিং আমি কি টাকা পাঠিয়ে দেবো, নাহলে তোমার কি অন্য কোনো তোমার জায়গা থেকে হতে পারে, ঠিক আছে না? তাহলে এখান থেকে এতটুকু তোমরা পড়ে নিবা যে তোমার হচ্ছে কি দেখো, এখান থেকে আমরা এতটুকু পড়বো যে হচ্ছে
তোমার সক্রিয় প্রসারণ তোমার মতবাদ কোনগুলো হতে পারে, যে সাইটোক্রোম পাম্প হতে পারে, সাইটোক্রোম পাম্প মতবাদ হতে পারে, এবং কি প্রোটন আয়ন কোট্রান্সফার মতবাদ হতে পারে, এবং লিথিয়াম বাহক মতবাদ হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে না? তারপর এখানে হচ্ছে তোমার কি আয়ন বাহক মতবাদ, অর্থাৎ কি আয়ন বাহক মতবাদ আমরা কি সুন্দরভাবে পড়ে নেব। তা যে তোমার আমরা পড়লাম না যে সাইটোক্রোম পাম্প মতবাদ, তারপর প্রোটন আয়ন কোট্রান্সফার মতবাদ এবং লিথিয়াম বাহক মতবাদ, ওগুলো সম্পর্কে আমরা জানবো। যে তোমার কি মানে আয়ন বাহক মতবাদের উপর 3টি তোমার কি মতবাদ নির্ভরশীল। তাহলে কোশ্চেন যদি এমসিকিউতে আসে যে আয়ন বাহক মতবাদের উপর কয়টি নির্ভরশীল, 3টির উপর নির্ভরশীল হতে পারে। একটা আছে লুন্ডেগার্ডের মতবাদ, একে বলা হয় তোমার কি সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয় থাকে। তাহলে এখান থেকে তোমরা একত্র সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। এই মতবাদ অনুযায়ী হচ্ছে মানে ও যে হচ্ছে বাহক হচ্ছে তোমার সাইটোক্রোম, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে। যে সাইটোক্রোম পাম্প মতবাদের ক্ষেত্রে তোমার কি সাইটোক্রোম কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একে সিওয়াই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সি সাইটোক্রোম হিসেবে ব্যবহৃত হতে পারে বাহক হিসেবে, ঠিক আছে না, কি হিসেবে, বাহক হিসেবে। লুন্ডেগড়ের মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রক্রিয়া প্রকৃতপক্ষে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। লুন্ডেগড়ের মতে কোষ ঝিল্লির ভিতরে ডিহাইড্রোজেনেস এনজাইম বিক্রিয়ার ফলে তোমার কি প্রোটন, হাইড্রোজেন এবং ইলেকট্রন সৃষ্টি হতে পারে। তাহলে কোন এনজাইমের প্রভাবে, ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে। তাহলে এই যে তোমার এনজাইমের নামটা 2 স্টার ইম্পর্টেন্ট টপিক তোমার পড়তে হবে, ঠিক আছে না? তোমার অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই তোমার এখান থেকে সুন্দরভাবে এখান থেকে তোমার কি করতে হবে, পড়ে নিতে হবে, নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। অবশ্যই অল্প একটু কষ্ট হবে পড়তে, কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে, সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। অল্প একটু হালকা পাতলা ইম্পর্টেন্ট। তারপর এখানে বলছে ইলেকট্রনটি সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষঝিল্লির বাইরের দিকে চলে আসে এবং কি অক্সিজেনের সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে। এর ফলে কোষঝিল্লির বাইরে হলে সাইটোক্রোমের বিপরীত লৌহ প্রোটন হারিয়ে জারিত হয় একটি অ্যানায়ন সৃষ্টি করে। জাস্ট কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট যতটুকু পারে ততটুকু মুখস্থ করবে এবং বাকিগুলো তোমরা কি করে দিবে, বাকিগুলো রিং দিলেই হয়ে যাবে। তারপর নেক্সট পেজ আমরা চলে আসি। নেক্সট পেজ এখানে কি বলছে, যে কোষঝিল্লির ভেতরের তলে সাইটোক্রোমের তোমার কি জারিত লৌহ ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কোষঝিল্লির বাইরের তল সাইটোক্রোমের জারিত লৌহ যে অ্যানায়ন গ্রহণ করে তা বিক্রিয়ার শেষ পর্যায়ে ভেতর দিকে মুক্ত করে দেয়। এভাবে ভেতরের দিকে অ্যানায়ন জমা হতে পারে, কিন্তু ক্যাটায়ন তোমার শেষ হতে পারে না। তবে কি এখান থেকে জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে, আহামরি ইম্পর্টেন্ট না। তারপর চলে আসলাম যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সফার মতবাদে চলে আসলাম। তো এটা আমরা কি এখন সুন্দরভাবে আমরা আলোচনা করব। এটা তোমার মাঝে মাঝে তোমার কি সিকিউতে তোমার কি মানে সিকিউ কোশ্চেন তোমার কি অল্প একটু তোমার কি চলেই আসে, চলে আসে, ঠিক আছে না? তো এই চিত্রটা আমরা সুন্দরভাবে আমরা কি করব, আমরা এই চিত্রটা সুন্দরভাবে আর্ট করা শিখবো। এই চিত্রটা তোমার সিকিউর জন্য তোমার কি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে তোমার কি মানে কি তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সফার মতবাদ আধুনিক ধারণা কোষ ঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নদীমাত্রা সৃষ্টির মাধ্যমে অ্যানায়নগুলো কোষের ভিতরে স্থানিত হয়। এই আধুনিক মতবাদ অনুসারে আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটন বাহক দ্বারা বাহিত হয় বাইরে দ্রবণ থেকে কোষের ভিতরে দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করতে পারে। জাস্ট কিছু বলবো না, জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে। তারপর এখানে বলছে ধারণা করা হয় কোষঝিল্লির ভিতরের তলের দিকে এটিপিএস, যেখানে এএসি দেখবা সেটা হচ্ছে অবশ্যই কি এনজাইম, ঠিক আছে না, চেনার উপায়। যেমন এনজাইম ক্রিয়ায় তোমার এটিপি ভেঙে তাহলে সুনির্গত হয়, যার প্রভাবে প্রোটন কোষের বাইরে নিক্ষিপ্ত হয়, তাকে প্রোটন পাম্প বলা হয় থাকে। তাহলে যদি পারো তাহলে এই সংখ্যাটা মুখস্থ করে নিবা, সাইজ অনুযায়ী তুমি তোমার নিজ দায়িত্বে মুখস্থ করে নিবা, ঠিক আছে না? এটা অল্প একটু হালকা পাতলা কি ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসি তোমার কয়ের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে চলে আসি যে প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে পিএস এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তোমার কি তৈরি করা যায়। এক্ষেত্রে ইলেকট্রোকেমিক্যাল তোমার কি প্রোটন গ্রেডিয়েন্ট বা পাওয়ার মোটিভ বলা হয়। তাহলে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে রিডিং করলে হয়ে যাবে। তারপর চলে আসো যে বাইরের পর্দা অভ্যন্তরে তৈরি হলে বাহক প্রোটিনগুলো তোমার কি সক্রিয় এবং ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরে নিয়ে আসে। প্রোটনের বাইরে থেকে ভেতরে ঢুকে যায় আর সেসব আয়নগুলো প্রোটনের বাহকের মাধ্যমে কোষ অভ্যন্তরে প্রবেশ করে। এজন্য একে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সফার মতবাদ বলা হয়। কিছু পড়বো না, যারা হচ্ছে মুখস্থ করতে হবে তাদের কি পিটার মাইকেলস তোমার কি কেমি অসমোটিক তাহলে কি মডেলের তোমার কি ভিত্তিতে প্রতিষ্ঠা করে থাকেন। তাহলে এটা এমসিকিউর জন্য ওভারঅল কি এমসিকিউর জন্য দেখো, এমসিকিউর জন্য ওভারঅল ইম্পর্টেন্ট। আমি দেখাই দিচ্ছি সুন্দরভাবে কি করবো, আমরা দেখাই নেবো যে তোমার প্রোটন কো ট্রান্সফার মতবাদ। এখানে তোমার কি তোমার পিটে তোমার মাইকেলস 1968 সালে কেমি অসমোটিক মডেলের ভিত্তি প্রতিষ্ঠা করেন। তারপর এখান থেকে এই সংখ্যাটা করতে পারো যে তোমার কি মানে প্রোটন তোমার কি প্রোটন পাম্প কাকে বলে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে যে প্রোটন পাম্প কাকে বলে থাকে। এতটুকু বলে কি হবে, এতটুকু বলে তোমার হয়ে যাবে। আমরা কি পড়ে নেব। তারপর নেক্সট পয়েন্টে চলে আসো। তারপর আমরা পড়লাম যে তোমার কি সক্রিয় প্রসারণ পড়লাম।
এখন নিষ্ক্রিয় পরিশোধনে আমরা সুন্দরভাবে চলে আসবো, ঠিক আছে না। ভাইয়াকে অল্প একটু ব্রেক দাও, ভাইয়া অল্প একটু পানি খাক, ঠিক আছে না। তারপর 5 মিনিট পর আমি তোমাদের কাছে চলে আসতেছি, তো তোমরাও অল্প একটু রেস্ট নাও, ঠিক আছে। তো ভাইয়াপুরা, চলো এখন আমরা টপিকের মধ্যে আমরা কি ঢুকে পড়ি। টপিক অল্প একটু টপিক আমরা কভার করেছিলাম, এখন আমরা সুন্দরভাবে কি দিব্যি আমরা কভার করে নেব, ঠিক আছে না। তো আমরা এখান থেকে এতটুকু জানছিলাম যে তোমার হচ্ছে কি কোন কোন পর্যন্ত জানছিলাম, যে তোমার হচ্ছে কি এই প্রোটন অ্যানায়ন তোমার হচ্ছে কি প্রোটন সম্পর্কে জানছিলাম, ঠিক আছে না। যে প্রোটন অ্যানায়ন কোড ট্রান্সপোর্ট বলা হয়, এই ধারণাটি পিটার মাইকেল তোমার হচ্ছে কি কেমি অসমোটিক মডেলের মাধ্যমে ধারণা দেন। তারপর এখানে বলছে তোমার হচ্ছে কি তারপর এখানে তোমার বলে নেবো যে তোমার হচ্ছে কি মানে লিসিটিন বাহক ধারণা অল্প একটু পড়ে নেবো। এখান থেকে কিছু পরে ওখানে বার্নেট তোমার হচ্ছে কি ক্লেকটা এতটুকু মুস্ত করবা, এটা তোমার এমসিকিউর জন্য আসতে পারে, এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে নামটা মুস্ত করলে হয়ে যাবে। যে বলে দেবে তোমার হচ্ছে কি লিসিটিন বাহক, তোমার বলবে যে লিসিটিন বাহক ধারণা তোমার হচ্ছে কি কে পেশ করেছেন, ঠিক আছে না। কে পেশ করেছেন বা কে মতবাদ প্রদান করেছেন, বার্নেট ক্লক মতবাদ করেছেন। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। বা এভাবে কোশ্চেন আসতে পারে যে লিসিটিন নামক ফসফোলিপিড আয়ন হিসেবে কাজ করে কোনটা, তোমার হচ্ছে লিসিটিন নামক বা তোমার হচ্ছে ফসফোলিপিড আয়ন হিসেবে কাজ করে তোমার কোনটা কাজ করতে পারে, এই যে তোমার হচ্ছে কি বা তোমার কাজ করতে পারে সেটা প্রবক্তাকে বা বেনেট ক্লার্ক। এখান থেকে এতটুকু আমরা কি করবো সুন্দরভাবে মুখস্থ করে নেবো। এখান থেকে এতটুকু মুখস্থ করলে আর কিছু লাগবে না, ঠিক আছে না। এই মুখস্থ করে নেবা, স্প্রিংটা মুখস্থ করে নেবা, ঠিক আছে না। তারপর চলে আসলে তারপর আমরা সুন্দরভাবে রিডিং দিই, কারণ রিডিং এখন দিলে তোমার পরবর্তী দিতে হবে না। লিসিটিন কোষঝিল্লির বাইরে তলে অ্যানায়ন এবং ক্যাটায়ন গ্রহণ করে একটি যৌগ তৈরি করে এবং কোষের তলে নিয়ে যায়, অর্থাৎ যৌগটির ভেতরে তলে কোলিন ফসফোটাইড অ্যাসিড ভেঙে গিয়ে তোমার আয়রন দুটিকে মুক্ত করে, এটিপি শক্তি তোমার এটিপি প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। তাহলে যদি পারো তাহলে এই এই তোমার এই কথাটা মনে রাখবা যে কোলিন ফসফোটাইড অ্যাসিড তোমার ভূমিকা পালন করতে পারে, মনে রাখলেও হয়ে যাবে। আর যদি না পাও তাহলে মুখস্থ মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। তারপর নিষ্ক্রিয় লবণ পরিশোধনের ক্ষেত্রে আমরা অল্প কিছু জানবো। তাহলে সক্রিয় লবণ পরিশোধনের ক্ষেত্রে আমরা জানলাম, এবং নিষ্ক্রিয় পরিশোধন লবণের ক্ষেত্রে আমরা অল্প একটু জানবো। এখানে কি বলছে দেখো, এখানে বলছে সক্রিয় লবণ পরিশোধন অর্থাৎ যে পরিশোধন প্রক্রিয়া তোমার হচ্ছে কি আয়ন শোষণের জন্য কোনো বিবেকীয় শক্তি প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাদেরকে বলা হয় কি নিষ্ক্রিয় লবণ পরিশোধন বলে। অর্থাৎ নিষ্ক্রিয় মানে তোমার যেটা লাগবেই না, শক্তি প্রয়োজন হবেই না, সেটা নিষ্ক্রিয় পরিশোধন প্রক্রিয়া। আর যেটা শক্তি প্রয়োজন হবে সেটা সেটা হচ্ছে কি তোমার সক্রিয় পরিশোধন প্রক্রিয়া বলছে। এতে শ্বসন হার স্বাভাবিক থাকে, কিছু নিম্নের পরিশোধন প্রক্রিয়া কিছু মতবাদ দেওয়া হলো, যা সেখান থেকে কিছু পড়বে না, যা সেখান থেকে হেটানোগুলো মুক্ত করলেই হবে। যে তোমার কোশ্চেন তোমার চলে আসবে, তোমার কোশ্চেন তোমাদের মাঝে মাঝে তোমার থেকে চলে আসে, যে বলে দেয় তোমার থেকে নিষ্ক্রিয় পরিশোধন প্রক্রিয়া কি বলছে দেখো, শুধু ডিস্টার্ব করে
যে তোমার হচ্ছে কি নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া তোমার হচ্ছে কি নিচের কোনগুলো হতে পারে, নিচের কোনগুলো হবে না। তাহলে 1 নম্বর পয়েন্টটা কি হতে পারে? 1 নম্বর পয়েন্টটা তোমার হচ্ছে কি এটা হতে পারে, দেখো যে তোমার হচ্ছে কি মানে ব্যাপন প্রবাহ মতবাদ হতে পারে। এটা তোমার হচ্ছে কি এটা তোমার কোশ্চেন চলে আসলো যে এই যে ব্যাপন প্রবাহটা কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে। তাহলে এটাও তোমার হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। কোন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। তাহলে ব্যাপন প্রক্রিয়াটা আসলে কি আমরা পড়ি নাই? আমরা আগেই পড়লাম যে তোমার হচ্ছে কোনো একটা পদার্থ নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে তোমার চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 9 থেকে 10 সালে আসছিল। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর তোমার নেক্সট তোমার থেকে নেক্সট পয়েন্ট থেকে আয়ন বিনিময় মতবাদ। এটা তোমার থেকে নিষ্ক্রিয় পরিসর সক্রিয় পরিসর হচ্ছে কি, অর্থাৎ তোমার কি এই নিষ্ক্রিয় পরিসরণ প্রক্রিয়া তোমার কি উদাহরণ হতে পারে বা তোমার প্রকারভেদ হতে পারে। এটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে না? তারপর ডোনান সাম্যাবস্থা হতে পারে। তারপর তোমার কি ব্যাপক প্রবাহ মতবাদ হতে পারে। তাহলে এখান থেকে আমরা এই হেডলাইনগুলো তোমার কি জাস্ট মুখস্থ করলে হয়ে যাবে। যেমন আয়ন বিনিময় মতবাদ, তারপর ডোনান সাম্যাবস্থা মতবাদ, তারপর তোমার কি ব্যাপক প্রবাহ মতবাদ হতে পারে। তাহলে এখান থেকে আমরা এই হেডলাইনগুলো এখান থেকে জাস্ট পড়ে নেব। তারপর আমরা রিডিং দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, রিডিং আমরা দেবো, অবশ্যই মাস্ট দেবো। যে এখানে বলছে যে উদ্ভিদ মূলের কোষাংশ হতে হাইড্রোজেন আয়ন বাইরে নির্গত হয়। তাহলে যদি এমসিকিউতে যদি কখনো কোশ্চেন আসে যে তোমার হচ্ছে উদ্ভিদের তোমার হচ্ছে কি তোমার মূলের কোষাংশ থেকে তোমার হচ্ছে কি কোন আয়নটা বাইরে নির্গত হয়? হাইড্রোজেন আয়ন বাইরে নির্গত হতে পারে। এটা ডেন্টাল এডমিশন ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে কি 9 থেকে 10 সালে আসছিল। তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট এটা টপিক। তারপর বলছে তখন কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য বা বাইরে দ্রবণ হতে ক্যাটায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে ভেতরে প্রবেশ করে তোমার হচ্ছে কি এই যে তোমার পটাশিয়াম এবং তোমার বাইরে বের হয়ে যায় হাইড্রোজেন। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। একইভাবে হাইড্রোক্সিড আয়ন বিনিময় এবং ক্লোরিন আয়ন কোষাংশে প্রবেশ করে থাকে। আয়ন এক্সচেঞ্জ বলতে আয়নের এরূপ বিনিময়কে বোঝায়। ক্যাটায়ন এবং আয়ন একসাথে পরিশোধন হতে পারে না। তাহলে যদি তোমার ট্রু ফলসে কখনো যদি আসে এডমিশনের ক্ষেত্রে যে ক্যাটায়ন এবং আয়ন কি একসাথে পরিশোধন হতে পারে? অবশ্যই একসাথে পরিশোধন হতে পারে না, মানে না। এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। তারপর হচ্ছে ডেভলিন, অর্থাৎ তোমার হচ্ছে বিজ্ঞানী ডেভলিন। তাহলে বিজ্ঞানী কি? বিজ্ঞানী ডেভলিন এর মতবাদ প্রবক্তা এবং পান্ডে সিনহার এই মতবাদ প্রবর্তন করেছেন। জাস্ট এখান থেকে রিডিং পড়লে হয়ে যাবে। তাহলে এই টপিক থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার নিষ্ক্রিয় পরিসরের মতবাদগুলো কোনগুলো হতে পারে। একটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ, একটা তোমার হচ্ছে কি আয়ন বিনিময় মতবাদ। তাহলে আয়ন বিনিময় মতবাদ থেকে তোমার হচ্ছে কোনটা তোমার নির্গত হতে পারে বা বেরিয়ে যায়? তোমার হাইড্রোজেন তোমার কি বাইরে বের হয়ে যেতে পারে, এবং তোমার হচ্ছে কি তোমার পটাশিয়াম বা তোমার হচ্ছে কি ভেতরে অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা, আর কিছু তোমার মুখস্থ করার দরকার নেই। তারপর 3 নম্বর পয়েন্টে বলছে যে ডোনান সাম্যাবস্থা, এখান থেকে কিছু পড়বা না। তাহলে এতটুকু বুঝতে পারো যে বিজ্ঞানী তোমার এফ এন ডোনান তোমার হচ্ছে কি এই মতবাদ প্রবর্তন করেছেন। তাহলে কি তোমার কে, অর্থাৎ কোন বিজ্ঞানী তোমার হচ্ছে কি প্রমাণ তোমার হচ্ছে কি এই যে ডোনান সাম্যাবস্থা মতবাদ প্রদান করেছেন? বিজ্ঞানী ডোনান তোমার হচ্ছে কি এই সাম্যাবস্থা প্রদান করেছেন। ডোনানের তোমার হচ্ছে কি কথা অনুযায়ী এখানে তোমার চলে আসছিল যে ডোনান সাম্যাবস্থা মতবাদ। এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাও আমি তোমাদের রিডিং দিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধার জন্য আমি ভাইয়া সুন্দরভাবে কষ্ট করে রিডিং দিয়ে দিচ্ছে, তো সুন্দরভাবে শোনো। যে তোমার ডোনান সাম্যাবস্থা মতবাদটা এক্স্যাক্টলি তোমার কি বলছে? যে কোষ ঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির আর ঋণাত্মক চার্জ থাকলে একে নিরপেক্ষ করার জন্য বাইরে হতে কিছু ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। প্লাজমা ঝিল্লির ভিতরে এরূপ স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভেতরের দিকে সাম্যাবস্থা না পৌঁছানো পর্যন্ত ক্যাটায়নের ব্যাপন চলতে থাকে। একে ডোনান সাম্যাবস্থা বলা হয়। জাস্ট গো ফর রিডিং দিলে তোমার সুন্দরভাবে এখানে রিডিং দিয়ে তোমার কি হয়ে যাবে, বুঝতে পারবা। তাহলে এখান থেকে তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে যে তোমার হচ্ছে কি এফ জি ডোনান তোমার হচ্ছে কি এই ডোনান সংস্থা তোমার হচ্ছে কি মতবাদ প্রবর্তন করছেন। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর ব্যাপক প্রভাব মতবাদে চলে আসলাম যে ম্যাস ফ্লোর থিওরি। এখান থেকে কিছু পড়বো না, রিডিং দিবা, তাও আমি রিডিং দিয়ে দিচ্ছি, কষ্ট করে দিচ্ছি, সুন্দরভাবে শোনো, তেই তোমার আর রিডিং দেওয়ার প্রয়োজন হবে না। অনেক বিজ্ঞানী তোমার কি মনে করেন যে প্রশোধন টানে ব্যাপার তোমার যখন ব্যাপক হারের পানি পরিশোষিত হয় তখন পানির সাথে সাথে খনিজ লবণও আরও পরিশোষিত হতে পারে। জাস্ট গো ফর রিডিং। তারপর এখানে কি বলছে দেখো, তারপর এগুলো চিত্র বেসিক্যালি লাগে না, এগুলো লাগে না, ঠিক আছে না? এগুলো লাগে না। এখান থেকে কিছু পড়বো না। এটিপি আমরা ফুল ফর্ম জানি না, যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আস্তে আস্তে সুন্দরভাবে জানবো। এখান থেকে আর বড়জোর কিছুই পড়ার নাই, বড়জোর তোমার আমরা পড়ে নিলাম যে তোমার হচ্ছে কি সক্রিয় পরিশোষণের মতবাদগুলো পড়ে নিলাম, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো পড়লাম। তো সক্রিয় পরিশোষণের মতবাদ থেকে অতটুকুই তোমরা সুন্দরভাবে পড়ে নিবা। যে তোমার সক্রিয় পরিশোষণের তোমার এমসিকিউতে তোমার কোশ্চেন আসতে পারে যে সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ এর মতবাদ তোমার কোনগুলো? মতবাদ, তারপর নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ সুন্দরভাবে মুখস্থ করে নিবা, কেননা এগুলা তোমার এমসিকিউর জন্য চলে আসে। যে নিষ্ক্রিয় পরিশোষণের পরিশোষণের হুম
মতবাদ। তাহলে এগুলা কি করবো আমরা সুন্দরভাবে মতবাদগুলো তোমার জেনে নিবা। এগুলা হেডলাইনগুলো তোমার জেনে নিলে ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। হেডলাইনগুলো তোমার কি সুন্দরভাবে মুখস্থ করে নিবা ভাইয়া, পুরা সুন্দরভাবে মুখস্থ করবা। ভাইয়ের কথা শোনো, অবশ্যই তোমার কি কমন পাবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম যে সক্রিয় প্রসারণ ও নিষ্ক্রিয় প্রসারণ। আমরা আবার রিভিশন দিই যে সক্রিয় প্রসারণ নিষ্ক্রিয় প্রসারণের মধ্যে তোমার কি সক্রিয় প্রসারণের বিবেকীয় শক্তি প্রত্যক্ষ প্রয়োজন পড়ে। আমরা সুন্দরভাবে একদম হাইলাইটার দিয়ে দেখাই নেব যে সক্রিয় প্রসারণের ক্ষেত্রে শক্তি প্রয়োজন পড়ে, আর এটা তোমার কি এটা তোমার কি বিবেকীয় শক্তি প্রয়োজন পড়ে না। তারপর এখানে বলছে তোমার কি সক্রিয় প্রসারণ শ্বসনের হার বৃদ্ধি পায়, আর তোমার সক্রিয় প্রসারণ শ্বসনের হার তোমার স্বাভাবিক থাকে। তারপর তোমার সক্রিয় প্রসারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় প্রকার হিসেবে কাজ করতে পারে, সংগঠিত হতে পারে। আর নিষ্ক্রিয় প্রসারণ তোমার কি তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন তোমার একই সাথে শক্তি সংগঠিত হতে পারে না। তারপর বলছে 4 নম্বর পয়েন্ট কি বলছে যে সক্রিয় প্রসারণ আয়ন বাহক হিসেবে অণু দ্বারা সম্পূর্ণ হয়, আর এটা তোমার কোনো আয়ন বাহক হিসেবে অণু দ্বারা সম্পূর্ণ হয় না। সক্রিয় শোষণের ক্ষেত্রে এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এখানে তোমার নিষ্ক্রিয় প্রসারণের ক্ষেত্রে তোমার এনজাইমের ভূমিকা পালন করে না। অর্থাৎ এই যে তোমার বিবেকীয় শক্তি, শ্বসনের হার, ক্যাটায়ন এবং অ্যানায়নের তোমার শোষণ, তোমার আয়ন বাহক এবং তোমার এনজাইম এবং বা উৎসেচক, এই পাঠ্যগুলো তোমার পড়ে নিবা। বিশেষ ক্ষেত্রে তোমার যেটাই তোমার মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ যেগুলো হোক না কেন, যেগুলো তোমার সুন্দর, যেগুলো তোমার তোমরা বক্স দেখবা, ঠিক আছে না, অর্থাৎ যেগুলো তোমার বইয়ে বক্স দেখবা, ওটা আসলে তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর তোমার কি মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট টপিক। তারপর তোমার বিশেষ করে তোমার অ্যাডমিশনের জন্য তো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট টপিক। আর এগুলা তোমার বেসিক্যালি তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম টনটনা মুখস্থ করে নিবা, ঠিক আছে না। আমি আবার পরে দিচ্ছি, আবার ভালোভাবে শোনো যে সক্রিয় প্রসারণের ক্ষেত্রে তোমার বিবেক শক্তি প্রত্যক্ষ প্রয়োজন পড়ে থাকে, আর এটা প্রয়োজন পড়ে না। তারপর তোমার এখানে অনুকালে নেই, তা না হলে দেখতে অসুবিধা হবে। তারপর এখানে বলছে সক্রিয় প্রসারণের হার শ্বসন হার বৃদ্ধি পায়, আর এখানে তোমার শ্বসনের হার কি থাকে, স্বাভাবিক থাকে। এটা ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে সংগঠিত হতে পারে, আর ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে সংগঠিত হয় না। সক্রিয় প্রসারণে আয়ন বাহক দ্বারা তোমার সম্পূর্ণ হয়, এটা আয়ন বাহক দ্বারা সম্পূর্ণ হয় না। সক্রিয় প্রসারণের ক্ষেত্রে তোমার এনজাইমের ভূমিকা আছে, নিষ্ক্রিয় প্রসারণের ক্ষেত্রে এনজাইমের ভূমিকা নেই। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলো আমরা পড়ে নিই যে খনিজ লবণ প্রসারণের প্রয়োগসমূহ আমরা পড়বো। যে তোমার আয়নিক ঘনত্ব, তাপমাত্রা, পিএইচ, আলোক, অক্সিজেন, রাসায়নিক বস্তু প্রভৃতি প্রয়োগ দিয়ে খনিজ লবণ পরিশোধন প্রভাবিত হয়। এই প্রয়োগগুলো তোমার কি হ্রাস বৃদ্ধি একটি নির্দিষ্ট সীমার মধ্যে খনিজ লবণ পরিশোধন হতে পারে। এই তোমার এই পার্টটা তোমার সিকিউর জন্য একদম একদম এই যে গ এবং ঘ এর জন্য একদম মোস্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। তোমাকে বলে দেয় যে তোমার কি সক্রিয় পরিশোষণের বা তোমার যে তোমার লবণ পরিশোষণের প্রয়োগগুলো উল্লেখ করো, ঠিক আছে না। এগুলো তোমাকে বলে দিবে, তোমাকে লিখতে হবে। তো এগুলা সিকিউর জন্য পড়ে নিবা। হেডলাইনগুলো আমরা সুন্দরভাবে জানি যে আয়নের ঘনত্ব তোমার হতে পারে, কি কি হতে পারে দেখো ভাইয়া পুরা, যে আয়নের ঘনত্ব হতে পারে, তারপর কি তাপমাত্রা হতে পারে, আলো হতে পারে, তোমার কি হতে পারে, তোমার কি প্রশোধন হতে পারে, অক্সিজেন হতে পারে, এবং রাসায়নিক বস্তু হতে পারে, এবং কি আয়নের পারস্পরিক ক্রিয়া হতে পারে, আর তোমার কি এবং বৃদ্ধি অঞ্চল হতে পারে। তাহলে এই 8টা পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করব। সেটা তোমার সিকিউর জন্য তোমার মুখস্থ লাগবে, মুখস্থ করতে হবে, এবং তোমার অ্যাডমিশনের জন্য জাস্ট হেডলাইনগুলো মুখস্থ করলে হয়ে যাবে। তাও আমি পড়াই দিচ্ছি, সমস্যা নেই। চলো, যে বহিস্থ দ্রবণে আয়নের ঘনত্ব শোষণ হারকে প্রভাবিত করে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে শোষণ হার বৃদ্ধি পায়। তাহলে যদি ঘনত্ব বাড়ে তাহলে শোষণ হার বৃদ্ধি পাবে। তারপর নেক্সট তোমার কি পয়েন্টটা বলছে তাপমাত্রা। একটি সংকীর্ণ সীমার মধ্যে তাপমাত্রা বৃদ্ধির লবণ পরিশোষণ হার বৃদ্ধি করে। এই সীমা থেকে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা পরিশোষণ হার কমিয়ে আনে, এমনকি পরিশোষণ বন্ধ হয়ে থাকে। জাস্ট এটা রিডিং দিলে হয়ে যাবে। তারপর আলোয় চলে আসলাম যে আলো পরোক্ষভাবে লবণ পরিশোধন প্রক্রিয়া প্রভাব ফেলে। পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া এবং প্রশোধন হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে আলো লবণ পরিশোধন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, প্রশোধনের হার বাড়লে মূলত এতে পাতার পানির পরিমাণ বাড়ে, ফলে লবণ পরিবহন বাড়ে। মূল হতে অধিক লবণ পরিবাহিত হয়ে চলে যাওয়া, পরবর্তী মূল অধিক পরিমাণ লবণ শোষণ করতে পারে। জাস্ট রিডিং দিয়ে দিবে ভাই, এগুলো লাগে না। আর তোমার সিকিউর জন্য মুখস্থ করে নিবা, টনটা মুখস্থ করে নিবা। প্রশোধন প্রক্রিয়াও লবণ পরিশোধনের প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের অভাব হলে সক্রিয় লবণ পরিশোধন হার কম হয়, আর অক্সিজেনের অভাব শ্বসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, তাই লবণ পরিশোধন হার কমে যেতে পারে। রাসায়নিক বস্তু পড়তে হবে, যে রাসায়নিক বস্তু কম থাকলে শ্বসন হার কম হয়, তাই এই লবণ পরিশোধন প্রক্রিয়া কম হতে পারে। জাস্ট রিডিং দিলেই তোমার হয়ে যাবে। 7 নম্বর পয়েন্টটা তোমার কি 5 স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার কোশ্চেন চলে আসে যে তোমার কি একটি আয়ন শোষিত হলে সেখানে বিদ্যমান অন্য একটি আয়নের উপর তার প্রভাব পড়ে। আর যেখানে তোমার কি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে
পটাশিয়াম আয়নে বাধাগ্রস্ত হতে পারে। তাহলে যদি এমসিকিউতে যদি এই কোশ্চেন যদি চলে আসে যে তোমার যদি আসে যে তোমার হচ্ছে কি পটাশিয়ামের বাধাগ্রস্ত করে কোন দুইটা মৌল, একটা তোমার হচ্ছে পটাশিয়াম, একটা তোমার হচ্ছে কি একটা ক্যালসিয়াম, একটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম, এটা বা তোমার কাকে বাধাগ্রস্ত করতে পারে? পটাশিয়ামকে তোমার হচ্ছে কি বাধাগ্রস্ত করতে পারে। তাহলে এটা আমরা কি করবো? সুন্দরভাবে মনে রাখবো। তারপর 8 নম্বরটা বলছে সক্রিয় কোষ বিভাজনের অঞ্চল, বৃদ্ধি অঞ্চল লবণ পরিশোষণে বেশি বেশি ঘটতে পারে। তাহলে আমরা কি করব? এগুলা সিকিউর জন্য গ এবং ঘর জন্য পড়ে নেব এবং অ্যানিমেশনের ক্ষেত্রে হেডলাইনগুলো পড়ে নিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা আরেকবার আমরা কি সুন্দরভাবে রিভিশন দিয়ে দিই, পানি পরিশোষণ পড়ব এবং লবণ পরিশোষণটা আমরা সুন্দরভাবে পড়ব। এই বক্সটা আসলে তোমার হচ্ছে কি এই বক্সটা তোমার ট্রু ফলসের জন্য, তোমার হচ্ছে কি ট্রু ফলসের জন্য, তারপর বলছে যে এমসিকিউর জন্য, ঠিক আছে না, বিশেষ করে মেডিকেল এডমিশন টেস্টের জন্য এবং ভার্সিটির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে বক্সগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেব। যেহেতু হলো পানি পরিশোষণ কি, অর্থাৎ অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে পরিশোধিত হয় আর অধিকাংশ পানি সক্রিয়ভাবে পরিশোধিত হতে পারে। পার্থক্য এতটুকু বললাম। তারপর বললাম যে পানি পরিশোষণের জন্য বিপাকীয় শক্তি প্রয়োজন পড়ে না, আর খনিজ লবণ পরিশোষণের জন্য বিপাকীয় শক্তি কি হয়ে থাকে? প্রত্যক্ষ প্রয়োজন পড়ে থাকে। তারপর কি পানি অণু হিসেবে শোষিত হতে পারে আর খনিজ লবণ আয়ন হিসেবে শোষণ হতে পারে। তাহলে এই পয়েন্টটা আসলে ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমরা কি সুন্দরভাবে কি কভার করে নেব, ঠিক আছে না? তারপর এখানে বলছে তোমার হচ্ছে অধিকাংশ পানি মূল রোমের অঞ্চল দিয়ে শোষিত হয় আর অধিকাংশ পানি লবণ মূলের অগ্রভাগের কোষ বিভাজনের মাধ্যমে শোষিত হতে পারে। এই পয়েন্টটা রিডিং দিলে হয়ে যাবে। পানি পরিশোধনের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না আর খনিজ লবণ পরিশোধনের জন্য বাহকের প্রয়োজন পড়ে থাকে। তাহলে এগুলা সুন্দরভাবে কি করব আমরা? এগুলো সুন্দরভাবে তোমরা কি করব? রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? রিডিংটা না মুখস্থ দিতে হবে। অর্থাৎ কি পানি তোমার হচ্ছে নিষ্ক্রিয়ভাবে শোষিত হতে পারে, খনিজ লবণ সক্রিয়ভাবে শোষিত হতে পারে। অর্থাৎ যেগুলো আমি দেখাই দিলাম সুন্দরভাবে তোমরা কি করবা? ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবে, ঠিক আছে? আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এবং পাশে লিখে দিচ্ছি এগুলো সবসময় কি করবা? রিভিশনের মধ্যে রাখবা। কেননা তুমি দিন শেষে যদি পড়াশোনায় বেশি বেশি করে করো, রিভিশন যদি কম করো, তাহলে আবার তোমার কিছু মনে থাকবে না। আর তোমার এই যে তোমার লেভেলে পড়াশোনা করতেছো, এইচএসসি লেভেলে পড়াশোনা করতেছো, তো এখানে তোমার পড়ার প্রেশারটা অনেক, কিন্তু এই প্রেশারের মধ্যে তোমার থাকতে হবে, খারাপ লাগলেও থাকতে হবে, ভালো লাগলেও থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে। তো আজকের পার্টে আমরা তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি উদ্ভিদের শরীরতত্ত্বে তোমার হচ্ছে কি অল্প একটু ব্যাখ্যা প্রদান করলাম, ঠিক আছে? তারপর খনিজ লবণ সম্পর্কে আলোচনা করলাম, উপকারী মৌল সম্পর্কে আলোচনা করলাম। তারপর তোমার হচ্ছে পরিশোধন প্রক্রিয়া কাকে বলে, পরিশোধন প্রক্রিয়া কয় ভাগে ভাগ করা যায়, পার্থক্য তো একটু সুন্দরভাবে পড়লাম এবং পরিশোষণের প্রভাবগুলো তোমার কী কী হতে পারে অতটুকু আলোচনা করলাম এবং পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য আমরা সুন্দরভাবে পড়ে নিলাম। তো ভাইয়ের সঙ্গে যদি ক্লাসটা যদি সুন্দরভাবে করে থাকো, তাহলে এই প্রথম থেকে যতটুকু আজকে আমি এই ক্লাসে পড়াইলাম সুন্দরভাবে তুমি কভার আপ করতে পারবা। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করবা। হ্যাঁ, তোমাদের গুরুত্বপূর্ণ সময় এই আমাদের তোমার কি প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরিশ্রম করে যাও, দেখা হবে বিজয়। তো আজকে এতটুকুই তো আমরা রেখে দিলাম, ঠিক আছে না? তো এই টপিকের মধ্যে এক্সাম হবে, তো সুন্দরভাবে তোমরা আমাদের পার্সোনাল ব্যাচে এক্সামে জয়েন করবা, এক্সামগুলো সুন্দরভাবে অ্যাটেন্টিভভাবে দিবা। তাও যদি তোমার সেই ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে তো ভাইয়াকে অবশ্যই অবশ্যই জানাবা। ভাইয়া সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমার কনফিউশন দূর করে দেওয়ার জন্য। তোমাদের হাবিব ভাইয়া অতি শীঘ্রই তোমার কি এই টপিকের মধ্যে নতুন একটা টপিক ক্লাস নিয়ে চলে আসতেছে। তো ওভারঅল তোমরা সবাই ভালো থাকো, টাইম ওয়েস্ট করিও না। হ্যাঁ, নিজের পড়াশোনাটা অ্যাটেন্টিভলিভাবে করো। স্বপ্ন তোমার মানে কি বাস্তবায়ন করতে হবে, এটা সুন্দরভাবে কি মাথায় সেট করে নাও, ঠিক আছে? তো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।